ফিদেল ক্যাস্ট্রো ছিলেন বিপ্লবের মুখ, কিন্তু রাউল ক্যাস্ট্রো ছিলেন বিপ্লবী রাষ্ট্রের স্থপতি। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রায় অর্ধ শতাব্দী তিনি সেনাবাহিনী, গোয়েন্দা কাঠামো এবং কমিউনিস্ট পার্টির মধ্যে এমন এক সম্পর্ক তৈরি করলেন যেখানে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ব্যক্তিগত জনপ্রিয়তার উপর নির্ভরশীল হয়ে থাকে না। ফলে একজন নেতাকে সরিয়ে দিলেই পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে, এমন পরিস্থিতি কিউবায় তৈরিই হয়নি। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে কিউবার মতো ঘটনা খুব বেশি নেই। একদিকে যুক্তরাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি, অন্যদিকে কিউবা মাত্র 1 কোটি মানুষের একটা ছোট্ট দ্বীপ, যার অর্থনীতি দীর্ঘদিন ধরে অবরোধ, সংকট এবং অভিবাসনের চাপে ক্ষতিগ্রস্ত। দুই দেশের দূরত্ব মাত্র 90 মাইল। তবুও 1959 সালের বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত ওয়াশিংটন কিউবার রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে পারেনি। কিন্তু কেন? অনেকেই মনে করেন কিউবার শক্তি তার সেনাবাহিনী। বাস্তবে কিন্তু তা নয়। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সঙ্গে তুলনা করলে কিউবার সামরিক সক্ষমতা প্রায় নগণ্য। অর্থনৈতিক শক্তির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে কিউবার স্থায়িত্বের উৎস কোথায়? এর উত্তর খুঁজতে হলে কিউবা রাষ্ট্রকে শুধু প্রশাসনিক কাঠামো হিসেবে না দেখে রাজনৈতিক বৈধতার উৎস হিসেবেও দেখতে হবে। 1959 সালের কিউবান বিপ্লব তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করল। পাশাপাশি এটি কিউবার জাতীয় পরিচয়কেও নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল। বিপ্লবের পর ফিদেল ক্যাস্ট্রো এবং রাউল ক্যাস্ট্রো এমন একটি রাজনৈতিক বয়ান নির্মাণ করলেন যেখানে রাষ্ট্রকে উপস্থাপন করা হলো জাতীয় সার্বভৌমত্বের রক্ষক হিসেবে। ফলে কিউবার কমিউনিস্ট সরকার শুধু একটি সরকারই নয়, রাষ্ট্রের স্বাধীনতার প্রতীকেও পরিণত হলো। ফিদেল ক্যাস্ট্রো ছিলেন বিপ্লবের মুখ, কিন্তু রাউল ক্যাস্ট্রো ছিলেন বিপ্লবী রাষ্ট্রের স্থপতি। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রায় অর্ধ শতাব্দী তিনি সেনাবাহিনী, গোয়েন্দা কাঠামো এবং কমিউনিস্ট পার্টির মধ্যে এমন এক সম্পর্ক তৈরি করলেন যেখানে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ব্যক্তিগত জনপ্রিয়তার উপর নির্ভরশীল হয়ে থাকে না। ফলে একজন নেতাকে সরিয়ে দিলেই পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে, এমন পরিস্থিতি কিউবায় তৈরিই হয়নি। এ কারণেই রাউল ক্যাস্ট্রোকে বোঝার জন্য তাকে একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে দেখলে ভুল হবে। তিনি আসলে একটি প্রজন্মের প্রতিনিধি, সেই প্রজন্ম যারা রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সরাসরি অংশ নিয়েছিল। রাজনৈতিক তত্ত্বের ভাষায় একে বলা হয় রেভলিউশনারি লেজিটিমেসি বা বিপ্লব থেকে অর্জিত বৈধতা। কিন্তু শুধুমাত্র বিপ্লব থেকে অর্জিত বৈধতা দিয়েও কোনো রাষ্ট্র 6 দশক টিকে থাকতে পারে না। আর এখানেই অনন্য কিউবা। কিউবার আরেকটি শক্তি হলো তার ভূরাজনৈতিক অবস্থানকে রাজনৈতিকভাবে ব্যবহার করার ক্ষমতা। ওয়াশিংটন কিউবার বিরুদ্ধে যত বেশি চাপ প্রয়োগ করেছে, হাভানা তত বেশি সেই চাপকে জাতীয়তাবাদী বয়ানে রূপান্তর করেছে। অর্থনৈতিক অবরোধ, কূটনৈতিক সংঘাত কিংবা বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা সবকিছুই কিউবা রাষ্ট্রকে একটি যুক্তি দিয়েছে যে রাষ্ট্রের সমালোচনা করা জায়েজ, কিন্তু রাষ্ট্রকে দুর্বল অবস্থানে নিয়ে যাওয়া যাবে না, কারণ রাষ্ট্রই জাতীয় স্বাধীনতার শেষ আশ্রয়। এই অ্যাটিটিউডই কিউবার সবচেয়ে বড় জ্বালানি। ইতালীয় মার্ক্সবাদী চিন্তাবিদ গ্রামসি এই বিষয়টাকে বলেছিলেন হেজিমনি, অর্থাৎ ক্ষমতা শুধু জোর করে মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয় না। ক্ষমতা তখনই স্থায়ী হয় যখন মানুষ সেই ক্ষমতার নৈতিক ও সাংস্কৃতিক বৈধতাকে মেনে নেয়। কিউবার বিপ্লবের সবচেয়ে বড় সাফল্যটা এখানেই। ফিদেল ক্যাস্ট্রো এবং রাউল ক্যাস্ট্রো কেবল একটি সরকার গড়ে তোলেননি, তারা এমন একটি রাজনৈতিক বয়ান তৈরি করেছিলেন যেখানে কিউবা নিজেকে একটি রাষ্ট্র হিসেবে তো বটেই, বরং সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে কল্পনা করতে শুরু করে। কিন্তু ফিদেল যেখানে সেই বয়ানের ভাষা তৈরি করেছিলেন, রাউল সেখানে সেই বয়ানের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো নির্মাণ করেছিলেন। এখানে বেনেডিক্ট অ্যান্ডারসনের বিখ্যাত ধারণা ইমাজিনস কমিউনিটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অ্যান্ডারসন বলেছিলেন, জাতি আসলে একটি কল্পিত রাজনৈতিক সম্প্রদায়। একটি দেশের অধিকাংশ মানুষ কখনো একে অপরকে দেখবে না, চিনবেও না, তবুও তারা নিজেদেরকে একই জাতির
অংশ বলে বিশ্বাস করবে। কিউবার বিপ্লব সেই কল্পনাটিকেই পুনর্গঠন করেছিল। 1959 সালের পর কিউবান পরিচয় ধীরে ধীরে আমরা কিউবান থেকে আমরা এমন কিউবান যারা বাইরের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ায় এই ধারণার দিকে রূপান্তরিত হয়। ফলে যুক্তরাষ্ট্র কেবল একটি বিদেশি রাষ্ট্রই নয়, কিউবার জাতীয় কল্পনায় সে হয়ে ওঠে একটি ঐতিহাসিক প্রতিপক্ষ। এ কারণেই অর্থনৈতিক অবরোধ বা রাজনৈতিক চাপ সবসময় একই ফল দেয়নি। অনেক সময় এই চাপ উল্টো রাষ্ট্রের জাতীয়তাবাদী বৈধতাকে আরও শক্তিশালী করেছে। আর রাউল ক্যাস্ট্রোর এই বাস্তবতার সঙ্গে খুব ভালো একটা বোঝাপড়া ছিল। তিনি বুঝতেন একটি ছোট রাষ্ট্র কখনোই যুক্তরাষ্ট্রকে সামরিক শক্তিতে হারাতে পারবে না, কিন্তু যদি রাষ্ট্র নিজেকে জাতীয় মর্যাদার প্রতীকে পরিণত করতে পারে তাহলে তাকে পরাজিত করা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু শুধু ধারণা দিয়ে তো আর রাষ্ট্র টিকে না। এখানেই আসে চার্লস টিলির স্টেট ফরমেশন তত্ত্ব। টিলির বিখ্যাত বক্তব্য ছিল ওয়ার মেড দ্য স্টেট অ্যান্ড দ্য স্টেট মেড ওয়ার, অর্থাৎ রাষ্ট্র গড়ে ওঠে তখনই যখন সে প্রশাসন, নিরাপত্তা, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং ক্ষমতার বিভিন্ন স্তম্ভকে একটি কার্যকর কাঠামোয় নিয়ে আসতে পারে। রাউল ক্যাস্ট্রোর সবচেয়ে বড় অবদান ছিল এই জায়গায়। ফিদেল ছিলেন বিপ্লবের ক্যারিশমা আর রাউল ছিলেন বিপ্লবের সংগঠক। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি সেনাবাহিনী, গোয়েন্দা কাঠামো, কমিউনিস্ট পার্টি এবং রাষ্ট্রের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশগুলোকে এমনভাবে সংযুক্ত করেছেন যাতে রাষ্ট্র কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল না থাকে। তাই ফিদেলের মৃত্যুর পরও কিউবান রাষ্ট্র ভেঙে পড়েনি। আর ঠিক এই কারণেই রাউল অবসর নেয়ার পরও কিউবার রাজনৈতিক কাঠামো টিকে আছে। তাই অনেক বিশ্লেষক আজও মনে করেন রাউল ক্যাস্ট্রোকে বুঝতে হলে তার নির্মিত প্রতিষ্ঠানগুলোকে দেখতে হবে। এখন প্রশ্ন হলো, ভেনেজুয়েলায় আমেরিকা মাস্তানি দেখাতে পেরেছে, কিন্তু কিউবায় তা দেখানো কেন কঠিন? কারণ কিউবার বিরুদ্ধে সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়া কেবল একটা সরকারের বিরুদ্ধেই চ্যালেঞ্জ জানানো না, 6 দশক ধরে নির্মিত একটি রাজনৈতিক কল্পনাকে চ্যালেঞ্জ করা। আর সেই রাজনৈতিক কল্পনাকে টিকিয়ে রাখার জন্য যে রাষ্ট্রীয় অবকাঠামো প্রয়োজন, তার প্রধান স্থপতিদের একজন ছিলেন রাউল ক্যাস্ট্রো। এখানেই কিউবার শক্তি। কিউবার শক্তি অর্থনীতিতে নয়, তার শক্তি সামরিক প্রযুক্তিতেও নয়, তার শক্তি একটা ধারণায়। একটা ছোট রাষ্ট্রেরও নিজস্ব পথ বেছে নেওয়ার অধিকার আছে এই ধারণায়। আর এটাই সম্ভবত রাউল ক্যাস্ট্রোর সবচেয়ে বড় অর্জন। তিনি শুধু একটি সরকার পরিচালনাই করেননি, তিনি এমন একটি রাষ্ট্র কাঠামো নির্মাণে ভূমিকা রেখেছেন যেখানে ক্ষমতা ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে আর প্রতিষ্ঠান থেকে জাতীয় স্মৃতিতে স্থানান্তরিত হয়েছে। এই কারণেই কিউবার প্রশ্নটা শুধু কমিউনিজমের প্রশ্ন না, এটি রাষ্ট্রের প্রশ্ন, এটি জাতীয় পরিচয়ের প্রশ্ন, এটি রাজনৈতিক বৈধতার প্রশ্ন। আর এই গল্পের কেন্দ্রে আছেন রাউল ক্যাস্ট্রো। কারণ তিনি কেবল বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রের নির্মাতা। ফিদেল ক্যাস্ট্রো বিপ্লব করেছিলেন, রাউল ক্যাস্ট্রো সেই বিপ্লবকে টিকিয়ে রাখার কাঠামো তৈরি করেছিলেন। আর এই কারণেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের নাকের ডগায় দাঁড়িয়েও কিউবা আজও মাথা উঁচু করে টিকে আছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।